content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্ব থেকে দর্শক শ্রোতারা আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন আমাদের আজকের চমৎকার আয়োজন মিলেনিয়াম টিভির আলাপন, আমরা বিশেষভাবে বিশেষ ব্যক্তিদের সাথে আলোচনা করে থাকি। আজকে দুপুর 12টা এখন আমাদের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আমি সারা হোসেন বাবু হোস্ট করছি আমাদের আলাপন অনুষ্ঠানটি। আমাদের সিইও নূর মোহাম্মদ তাফাদ্দার ইজ সাপোর্টিং আস ফ্রম নিউ ইয়র্ক হেডকোয়ার্টার এন্ড সাইদুর রহমান মান্না ফ্রম বাংলাদেশ। আপনাদের সকলকে যারা কুলাকুশলে আছেন, যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অতিথি মোখলেসুর রহমান চৌধুরী, যিনি সাবেক অ্যাডভাইজার এবং মন্ত্রী, প্রেস মিনিস্টার, অনেক বিশেষণ আছে ওনার, টু দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এক সময় চমৎকার ভাবে উনি বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছিলেন। সেই আমার ভেরি ডিয়ারেস্ট ব্রাদার মোখলেসুর রহমানকে আমরা আজকে পেয়ে আমাদের অতিথি হিসেবে আমরা ধন্য মনে করছি। ওয়েলকাম টু আওয়ার শো মিস্টার মোখলেসুর রহমান চৌধুরী। ধন্যবাদ মিলেনিয়াম টিভি, জনাব সালাহ হোসেন বাবু, আপনাদের কলাকুশলী সবাইকে আমার মোবারকবাদ জানাচ্ছি। আপনি লন্ডনে অবস্থান করছেন, আপনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছিলেন, আপনার সাথে অনেক কথা হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, কোটা পরিস্থিতি নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলবো। আমাদের আজকে 1 ঘন্টার অনুষ্ঠানে আমি খুব একটা ইন্টারাপ্ট করবো না, যদিও আমি মডারেটর হিসেবে আমি শক্তভাবে অনেক সময় কোশ্চেন করি। বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। কোটাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ, কারণ আপনি বঙ্গভবনে ছিলেন, ইউ নো বেটার দ্যান আস। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, আপনার যদি ঢাকা ইউনিভার্সিটি কিছু বলতে চান, আমার প্রত্যেকটা শোতে ঢাকা ইউনিভার্সিটির গেস্টরা থাকে এবং দে লাভ টু সি দিস শো এবং দে ওয়াচিং নাও। আর আমাদের যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে জাতীয়তাবাদী দল সহ যত বিরোধী দল আছে, তারা কোথায় মিসকানেকশন করছে? কেন আন্দোলন এক জায়গায় যেতে পারছে না? কেন আমরা 28 তারিখে ফেল করলাম? জানুয়ারির 7 তারিখে আমাদের ভয়াবহ পরিণতি হলো, দেখেন শেখ হাসিনা বিনা ভোটে আবারও নির্বাচিত হয়ে গেল। এইগুলো নিয়ে আপনার সাথে খোলামেলা আলাপ করবো, কারণ ইউ হ্যাভ লট অফ নলেজ ইন দিস ফিল্ড। আর সংস্কৃতি, আপনি যদি কোনো গান, কবিতা এই লাইনে থেকে থাকেন, আপনি যদি টাচ করেন, আমাদের শিক্ষা, রাজনীতি ও সংস্কৃতি হলো আমাদের সাবজেক্ট। সো আমি ওয়েলকাম করবো আপনাকে। লন্ডনে যে নির্বাচন হয়ে গেল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রধানমন্ত্রী 411টি আসন নিয়ে, সংখ্যাগরিষ্ঠ দল নিয়ে লেবার পার্টি এখন যাত্রা শুরু করেছে। ইন্টারেস্টিং, এখানে 4 জন বাংলাদেশি মহিলা আছেন এমপি, আর 2 জনকে মন্ত্রী বানিয়েছেন, এবং শেখ হাসিনার বোনের মেয়ে মিস টিউলিপ এখন মন্ত্রী হয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি ওনাকে, কারণ বাংলাদেশ হিসেবে সেটা আমরা অভিনন্দন জানাবোই। কিন্তু টিউলিপ যে শেখ হাসিনার মেয়ের বোনের মেয়ে, সেটা বিএনপিও মনে করছে না, অন্য বিরোধী দলগুলো বুঝছে না যে কি হতে যাচ্ছে। আপনাদের বর্তমান প্রধানমন্ত্রীর ইলেক্টেড হওয়ার আগেই, নির্বাচনের 7 দিন না হয় 6 দিন আগে, উনি ঋষি সুনাকের সাথে, প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে ডিবেটে যাওয়ার আগে দ্য সান পত্রিকা বা বিভিন্ন মিডিয়া আউটলেটে উনি বাংলাদেশের অবৈধতাকে ধরে নিয়ে যাবে বা বের করে দেবে বা নিয়ে যাবে, সেরকম একটা ফুটেজ আমরা দেখি, আমরা প্রতিবাদ করি, এই অনুষ্ঠানে করেছি। এবং ঋষি সুনাক রুয়ান্ডাতে নিয়ে যাবেন, আর উনি হলে বাংলাদেশে নিয়ে যাবেন। তো আমাদের মিডিয়া সেলের তথ্য থেকে আমরা জানি যে মাস 6 আগে শেখ হাসিনা যখন সফর করেন লন্ডন, তখন এই টিউলিপ সিদ্দিকী এবং বর্তমান যে রাষ্ট্রদূত আছেন মিস মোনা ব্রিটেনে, ওনারা একসাথে মিলে একটা এমইউ বা কিছু একটা সাইন করেন ওনারা এই ব্যাপারে, এবং তারই লক্ষ্যে 17ই জুন পার্লামেন্টে শেখ হাসিনা বলেন তার একটু আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। আমি একটু বিশদ আপনার থেকে জানতে চাই, এবং বিভিন্ন টক শো চলতেছে লন্ডনে, উইভ বিন ওয়াচিং, নিয়মগুলা কিভাবে নিতে চাইলে কি নিয়ম টিম আছে কিনা, আপনি যদি একটু খোলামেলা বলেন। We need to know, দর্শক need to know what's going on in London, Bangladesh and United States of America বর্তমান নির্বাচন, ট্রাম্প ভার্সেস বাইডেন। প্লিজ মোখলেসুর রহমান, ফ্লোর ইজ ইয়ার্স। ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন, আমি চেষ্টা করব এক এক করে উত্তর দিতে। এবং আমি মনে করি যে এই বিষয়গুলো পার্টিনেন্ট, রেলিভেন্ট, এবং এই কথাগুলো প্রিভিলেন্টও বটে। তো এগুলো উত্তর দেওয়ার আগে আমার পরিচয় সম্পর্কে একটা বিষয় মনে হয় জাস্ট এরর অর মিস্টেক হয়েছে, যে আই ওয়াজ প্রেস সেক্রেটারি ফার্স্ট অ্যান্ড দেন অ্যাডভাইজার, নট প্রেস অ্যাডভাইজার অর অ্যাডভাইজার ফর এভরিথিং। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অ্যাডভাইজার ইজ মিনিস্টার, বাট দ্যাট ইজ নট প্রেস মিনিস্টার, প্রেস সেক্রেটারি এন্ড অ্যাডভাইজার।
প্রেস সেক্রেটারি, সরি প্রেস মিনিস্টার, আমি ভুল বলেছি। No, initially I was press secretary, and then I became the advisor. There are two positions. Thank you. And advisor is equivalent to minister. And you become minister as well. Yes, exactly. Now, হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করেছেন, আমি go ahead. আমি যেটা শুনেছি, আপনি যেটা ক্লিয়ারলি বলেছেন, যেটা হচ্ছে যে আমি প্রথমে লন্ডন দিয়ে শুরু করি, যেহেতু এখানে আমি আসি। আপনি প্লিজ। নির্বাচন সম্পর্কে বলেছেন। তো এই দেশের যে নির্বাচনটা হয়ে গেল গত আগের বৃহস্পতিবারে 4 তারিখে জুলাই মাসের, এই নির্বাচন প্রতি 5 বছর পর পর হয় এবং এই নির্বাচনে 15 বছর ধরে যারা ক্ষমতা ছিলেন, ঋষি সুনাক সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন। সেই জার্নিতে ডেভিড ক্যামেরুন দিয়ে শুরু হয়েছিল 2010 সালে আপনার ব্রিটিশ গভর্নমেন্ট, কনজারভেটিভ পার্টির গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টটা পরবর্তীতে আপনার টেরিসা মে, লিজ ট্রাস এবং শেষ পর্যন্ত বরিস জনসন হয়ে আপনার ঋষি সুনাক পর্যন্ত এসে শেষ হয়েছে সেই গভর্নমেন্ট, প্রায় 14 বছর, রাইট? ইয়েস। এবং এই তাদের সম্পর্কে 15 বছর তাদের সম্বন্ধে আমি ওই যেদিন প্রোগ্রামটা হয়েছিল LB24 টেলিভিশনে হোল নাইট আমি ছিলাম, সেখানে আলোচনা অংশ নিয়েছিলাম। আমি কথা প্রসঙ্গে বলেছিলাম যে ঋষি সুনাক ডুম দ্য কনজারভেটিভ পার্টি, অ্যান্ড পিপল, লটস অফ পিপল লাইক মাই কমেন্ট দ্যাট টাইম। অ্যান্ড আমি কয়েকটা কারণ দিয়ে গিয়েছিলাম যে কিভাবে তিনি ব্রিটিশ পলিটিক্সে কনজারভেটিভ পার্টি, যেটাকে ডেভিড ক্যামেরুন মানে লেবার পার্টিকে সরিয়ে ক্ষমতা এনে দিয়ে গিয়েছিলেন, সেটাকে কিভাবে তিনি শেষ করে দিয়ে গেছেন। এবং ঋষি সুনাক ডাইরেক্টলি অ্যাটাক দ্য মুসলিম কমিউনিটি অ্যাজ এ হোল, এবং তিনি বলেছেন মুসলিমস আর টেররিস্ট। হি মাস্ট নট সে লাইক দিস বিকজ হি অ্যাটাক ইন জেনারেল। In particular, he could say that somebody is there, this and that, maybe Hindu, maybe Christian, maybe Muslim, maybe Jew, maybe other religions. But he did it. And also economically, financially, politically, he has done many mistakes. And he is from minority background. You must know and that he is from minority background, and people of Britain, Great Britain, they didn't like his mischief mongers politics. And that's why I just use French language. And that's why people gave a large mandate to the Labour Party, because people do not have any other choice other than just to change the government and to vote for another one. আমি আপনাকে একটা ছোট্ট একটা প্রশ্ন ছুঁড়ে যাচ্ছি। যদি আমাদের জাতীয়তাবাদী দলের একটা বড় অংশ এখানে আছে, ওখানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকছেন, আপনি ওনার সাথে ভেরি ক্লোজ কানেকশন আছে, আপনার কথাবার্তা হয়, আমরা জানি সোর্স থেকে, কিন্তু বহু লেভেল থেকে আমরা জানি অনেক কিছু। ওইখানে এত বড় অংশ বাংলাদেশে ভোট হচ্ছে না। আমি সুন্দর একটা কোশ্চেন করেছি আপনাকে, ব্রিটেনে কেন টিউলিপকে হারানোর ব্যবস্থা বিএনপি নিলেন না, বরঞ্চ ওদের পক্ষ নিলেন? কারণটা কি? এখানে ওখানে তো নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, ওখানে ওকে ফেল করা যেত, আজকে মন্ত্রী হতো না এবং ওনাকে দেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া করতে পারতো না। এটা হচ্ছে মানে রাজনীতিতে বিদেশে যারা থাকে তাদের মনটা উদার করে পলিটিক্স করে। এবং শুধু তাই নয়, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেটা করেছে ইজ ভিজিবল, যে রুশনার আলী যাতে পাস করে সেই জন্য তারা ভূমিকা রেখেছে। এবং বলা হয়েছে রুশনার আলী তো আওয়ামী লীগের কাজ করবে, মন্ত্রী হচ্ছে দেন না কোনো টাকা পার বিএনপি। রুশনার আলীর ক্ষেত্রে যেটা হয়েছে, ডেভেলপমেন্ট হয়ে গেছে, এর মধ্যে নতুন অনেক কিছু প্রতি মুহূর্তে পলিটিক্সে ডেভেলপ করে। এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে কি, রুশনার আলীকে আওয়ামী লীগের অনেক ভোট দেয়নি এবং রুশনার আলীকে তারা ফেল করাতে চেয়েছিল। এখানে আর্গুমেন্ট আছে, তাদের আর্গুমেন্টটা হচ্ছে ফ্রম দ্য হাইয়েস্ট কমান্ড, হাই কমান্ড অফ দ্য আওয়ামী লীগ, they thought that if Roshan Ali wins, she is the first elected MP of British Bangladeshi background in 2010. Then আর কেউ এমপি হয়নি, একমাত্র রোশনার আলী তো তখন প্রথম এমপি হয়েছিলেন। ফলে রোশনার আলী, আপনার রোশনার দিকে যাচ্ছেন, আপনার প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, প্রধানমন্ত্রীর বোনের মেয়ের কাছে যাচ্ছি আমি। প্রধানমন্ত্রীর বোনের মেয়ের কাছে যাওয়ার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি যে রোশনার আলী ফার্স্ট এমপি, ব্রিটিশ বাংলাদেশি এমপি এবং ফার্স্ট ব্রিটিশ বাংলাদেশি মিনিস্টার। এটাকে বন্ধ করার জন্য যদি রোশনাকে বিএনপি কৌশলগতভাবে পাস করা যায়, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, দ্যাটস এ ফাইন। আমি সুন্দর শুনলাম আপনার থেকে, ভালো লাগলো জেনে, কিন্তু পুরো সাইড এটা ঠিক আছে, ভালো লাগলো, থ্যাংক ইউ আপনি বলার জন্য। আমরা এটা জানতাম না, এটা ভালো করেছে যারা করেছে, ওয়েলকাম দেন। বাট BNP did politics here because Awami League wanted to vote for Tulip Siddiq and আমাদের শ্রদ্ধেয় গেস্ট, বিএনপি কি টিউলিপের পিছনে লাগা উচিত ছিল না রোশনারা? আপনার কাছে আমি কোশ্চেন করছি,
এজ এ বঙ্গভবনের একটা বড় ধরনের কর্মকর্তা হিসেবে। আমি বলবো বিএনপি যে কাজটা করেছে এটা ভুল করেনি। বিএনপি টিএলসি থেকে বিরুদ্ধে কোনো কাজ করেনি এবং এখানে টিএলসি থেকে বিরুদ্ধে এটা কি ঠিক হয়েছে? আপনি শেখ হাসিনার বাচ্চা না, তার বোনের মেয়েকে তো আপনি ফেল করতে পারতেন। না, আমি যাচ্ছি আপনি এখানে। আপনি এত পপুলারিটি থাকে, না, আপনি এত লোকজন লন্ডনে। পলিটিক্স নেগেটিভ হতো, নেগেটিভ পলিটিক্সে না যাওয়াই ভালো এবং উদার করতো, মনটা উদার করতো। যার খালা বাংলাদেশে তারেক রহমানকে ধরে নিয়ে ফাঁসি দিতে চায়, আবার খালেদা জিয়াকে বন্দি করে রাখছে একটা ক্যাঙ্গারু কোর্টের মামলায়, এগুলো তো কিন্তু বুঝতে কথা হবে। হচ্ছে, আমি না, বিএনপির কথা বলছি, ওনাদের। আমি তো ওই মডারেট, পয়েন্টে যাচ্ছি আমি আমি যাচ্ছি। তো কোনো পক্ষ নিচ্ছি না। না, ঠিক আছে। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে এখানে ক্লিয়ার যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? আমার রাজনীতি হচ্ছে ডিফারেন্ট এবং আমি মনে করি যে একটা ভালো রাজনীতিতে আমি সমর্থন করতে চাই। এই দেশটা এখন আমাদের আমাদের মন্ত্রী মহোদয়, আপনি যাবে না। আপনি সুশীল সমাজ হয়ে গেলে হবে না। অনেক না, কষ্ট সুশীল হয়েছে সমাজের জন্য আপনার না, জীবনে। সুশীল সমাজের জন্য। আমি তাহলে আপনাকে এখানে রেফারেন্স দেই। জিয়াউর বলেন। রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন 1981 সালের আপনার 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। জিয়াউর রহমান বঙ্গভবনে একটা সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে তিনি জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য অনুমতি চেয়ে একটা দরখাস্ত করেছেন, আমি কি করব? তখন সেখানে ওইটা জিয়াউর রহমানের ভুল ছিল, তাহলে আজকে এই অবস্থা হতো না। ভুলকে শুদ্ধ আমি যাচ্ছি পরে, আমি রেফারেন্সটা দিচ্ছি। তো সেখানে কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ সহ যারা বামপন্থী পলিটিক্স করতো তারা সবাই বলল যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেওয়া ঠিক হবে না, মাননীয় রাষ্ট্রপতি। তখন খানে সুবুর, এল্ডারলি পলিটিশিয়ান, সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, মুসলিম লীগের চেয়ারম্যান, তিনি বললেন, মিস্টার প্রেসিডেন্ট, ইট ইজ অলসো ভেরি মাচ হার কান্ট্রি, ইউ মাস্ট অ্যালাউ হার টু কাম ব্যাক টু বাংলাদেশ। আপনি পলিটিক্সে উদারতা দেখান, তার দেশে আসতে দেন। এবং জিয়াউর রহমান সো ডিসাইডেড আফটারওয়ার্ড that Sheikh Hasina will come to Bangladesh. আপনি আমাদের মন্ত্রী মহোদয়, আপনি তাহলে বলছেন যে জিয়াউর রহমান যে ভুলটা করেছিল শেখ হাসিনাকে আসতে দিয়ে আজকে এই অবস্থা হতো না, তাহলে একই কারণ তার ওনার ছেলে আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলে যে টিউলিপকে ছেড়ে দিলেন, ও মন্ত্রী হয়ে যাক আর ওনাকে দেশে নেওয়ার ব্যবস্থা করুন। এরপরে যাচ্ছি, আমি জিয়াউর রহমান পরে যাচ্ছি। তো বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী 1991 সালে, অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, তখন তিনি আওয়ামী লীগের নেতা সার্জেন্ট জহুরুল হক, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, তার ভাই, তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি, আর বেগম জিয়া হচ্ছেন প্রধানমন্ত্রী। বেগম জিয়ার কাছে ফাইল নিয়ে দেখা করতে গেলেন অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, তার বাড়ি আবার ফেনী, বেগম জিয়ার বাড়ি ফেনী। দেখা করতে গিয়ে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, এই আমার রেজিগনেশন লেটার, আমি অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিজাইন করতে এসেছি। বেগম জিয়া বললেন, আমিনুল হক সাহেব কেন রিজাইন করছেন আপনি? বললাম, আমরা আওয়ামী লীগ করি সেই জন্য। তো বললেন যে আমিনুল হক সাহেব, আপনি কি বাংলাদেশে বিশ্বাস করেন? তিনি বলেন, জি, আমি বাংলাদেশে বিশ্বাস করি। তাহলে আপনার রেজিগনেশন লেটার ফিরিয়ে নিয়ে যান, পদত্যাগপত্র ফিরিয়ে নেন এবং আপনি আমার সাথে কাজ করেন, আমরা বাংলাদেশের জন্য কাজ করব। বেগম জিয়া তার পদত্যাগপত্র গ্রহণ করেননি এবং তিনি কাজ করেছেন বেগম জিয়ার অধীনে। এরকম আরো অনেক ঘটনা আছে এবং এরপরে আরেকটা কয়েকটা দুইটা ইনস্টেন্স আমি দেখাই। বেগম জিয়া আপনি সুন্দর বলছেন, ঠিক আছে, আমি দুইটা ইনস্টেন্স দেখাচ্ছি। কিন্তু আজকে 2024 এ খালেদা জিয়ার ওই সময়ের কথা কাজে লাগবে না, বিকজ থিংস চেঞ্জ। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয়ে যাচ্ছে যেগুলো আগে ছিল না। You have to act fast. বিএনপিতে শোনেন, বিএনপিতে দেখছি বলতে বাড়ি চলে গেল, খালেদা জিয়া জেলে গেল, তারেক রহমানকে বিদেশ থেকে দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাও বলতে যে দেখি। ওকে, let me cite two more examples. সেটা হচ্ছে যে তারেক রহমানের বিয়ে অনুষ্ঠান হলো, সেই বিয়ের অনুষ্ঠানে আমি ছিলাম, শেখ হাসিনা সেই বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। আমি ওনাকে খাওয়াইতে নিয়ে গেছি, ইয়েস আই ওয়াজ देयर, আমি ওনাকে টেবিলে নিয়ে যাই, আমি নিজেই। আপনি জানেন, তাহলে দেখেছেন আপনি। এবং বেগম পুতুলের বিয়ে হচ্ছিল, শেখ হাসিনার মেয়ে, সেই পুতুলের বিয়েতে আমরা ছিলাম এবং সেখানে তারেক রহমান, খালেদা জিয়া তারাও ছিলেন। আমি বিষয়টা বোঝাচ্ছি এই জন্য যে দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল পলিটিক্স প্রিভেইলড ইন বাংলাদেশ আর্লিয়ার, হোয়াট উই সো, ইউ সো, উই হ্যাভ বিন ওয়াচিং। দ্যাট ইজ দ্য থিং, ওটা ভালো ছিল, ইয়েস। বাট এখন যারা বাংলাদেশে পলিটিক্স হচ্ছে, দ্যাট ইজ নট এট অল এ পলিটিক্স। না, আমাদের মন্ত্রী সাহেব, আমি একটু বলি, এই যে তত্ত্বাবধায়ক সরকারের পরে বিএনপি এক টার্ম করলো, আওয়ামী লীগ এক টার্ম আসলো, তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ, আর পরে বিএনপি আসলো, দ্যাট ট্রেন্ড ওয়াজ গোয়িং টুয়ার্ডস ডেমোক্রেসি। এক্স্যাক্টলি। গণটিপি হত্যা করে দিল, তত্ত্বাবধায়ক সরকারটাকে বন্ধ করে দিয়ে। গো হেড প্লিজ, কোন সুন্দর কথা বলেছেন। এই ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে গেছে, হত্যা করেছে জেনারেল মঈন এন্ড হিজ অ্যাসোসিয়েটস, হিজ কোহর্ট। এবং সেটাকে আওয়ামী লীগ সেটাকে কন্টিনিউ করে যাচ্ছে। এবং আওয়ামী লীগ আজকে 2008-এর 29শে ডিসেম্বর ইলেকশনের মাধ্যমে আর্মির সহযোগিতায় যেভাবে তারা ক্ষমতা এসেছে, একটা ট্রানজিশন আর্মি করেছে। বেগম জিয়া সেদিন মেনে নিয়েছিলেন জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, যে একটি অবৈধ সরকার অন্তত সরানো গেছে।
কিন্তু এরপরে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল 2014 সালে, 2018 সালে, 2024 সালে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কিন্তু সেটা হয়নি। জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই কাজটা যেটা হচ্ছে এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আজকে শেখ হাসিনা তারেক রহমানকে বাংলাদেশে নেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটার অনেক অনেক ডিফিকাল্টি আছে। আমি এখন আপনাকে দেখাই। বিষয়টা তারা মনে করছেন যে একটা চুক্তি করেছেন গত জুন মাসে, আপনি ভালো কথা বলেছেন, যে চুক্তিটা করেছেন যে বাংলাদেশের অবৈধ লোকজন যারা এই দেশে আছে, এটা আলবেনিয়া একটা চুক্তি করেছে, বাংলাদেশ একটা চুক্তি করেছে, আর কোনো দেশে চুক্তি করেনি। এই চুক্তির উদ্দেশ্যটা হচ্ছে ঋষি সুনাক করেছিলেন রুয়ান্ডার সাথে। এক্স্যাক্টলি। এবং এটা হচ্ছে বাংলাদেশের অবৈধ লোকদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে যাবে, আর রুয়ান্ডাতে নেবে যাদেরকে অ্যাসাইলাম আবেদন করেছে অবৈধ তাদের ক্ষেত্রে। তো এখন যারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কথা আপনি প্রারম্ভে বলেছেন। ওনার যে মন্ত্রী হয়েছেন বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওরা দুজনে বলেছেন পরপর, ওনার দুজনে পরপর বলেছেন। ডক্টর হাসনাত, আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের প্রাউড প্রেসিডেন্ট সহ নির্লস কাজ করেছেন, কন্ডেম করেছেন যে বাংলাদেশের ডক্টর হাসনাত এই ব্যাপারে ভালো ভূমিকা রেখেছেন। এবং যেটা হচ্ছে যে কাজটা হয়েছে, যে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তার হোম সেক্রেটারি বা হোম মিনিস্টার আমরা বলি, তারা যে কাজটা করেছেন, যে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন, এবং এটা নিয়ে বাংলাদেশের লোকজন অনেক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বিপুল প্রতিক্রিয়া লন্ডনে দেখানো হয়েছে। এবং তারপরে কিয়ার স্টারমার এক পর্যায়ে একটা টিভিতে এসে বলেছেন যে তিনি কনসার্ন এই কথা বলার জন্য। এরপরেও মানুষ খুশি হয়নি, যার জন্য যারা দাঁড়িয়েছে যে লেবার এরিয়াতে বাংলাদেশ কিন্তু এবার কম ভোট পেয়েছে। বাংলাদেশের যে লেবারের বাংলাদেশিরা কম ভোট দিয়েছে, রোশন আলী সহ মার্জিনাল উল্লেখযোগ্য কয়েকটা ক্যান্ডিডেট ফেলও করেছে। ফেলও করেছে এবং বাংলাদেশিদের ভোটের কারণে ডক্টর হাসনাতরা তাদের এলাকায় ফেল করেছে একজনকে, এবং লেবারের শক্ত একজন ক্যান্ডিডেট ফেল করেছে, এবং সেখানে রোশন আলীও মার্জিনাল ছেড়ে চলে গেছে। তো এটার জন্য কিয়ার স্টারমারের দায়িত্বহীন, আপনার ইরেসপন্সিবল এই কমেন্টটা দায়ী। তো যাই এখন তারা বুঝতে পেরেছেন, তারা রেশনালি কাজ করা শুরু করেছেন। আর এটা তো একটা অবৈধদের বেলার কথা। আর যেটা হচ্ছে তারেক রহমান বৈধভাবে এই দেশে আছেন ইউকেতে, তো এটা বৈধভাবে কেউ থাকলে তাকে নেওয়া, তাকে হস্তান্তর করা, এই জিনিসটা ডিফিকাল্ট লিগেলি। তো এটা তারা করছেন, তারা চেষ্টা করছেন। আর যাদেরকে দায়িত্ব দিয়েছেন, যারা ডিপ্লোমেসি করছেন, ডিপ্লোমেট যারা আছেন বাংলাদেশের পক্ষে, তারা তাদের রুটিন ওয়ার্ক করছেন, তাদেরকে কাজ দিয়েছে, তারা কাজ করছেন। আমি জনাব মকবুল রহমান, আমাদের বঙ্গভবনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাকে বলছি, আমরা বলছি না ওনাকে নিয়ে যাচ্ছে, আমরা মিডিয়া থেকে যাচ্ছি বলছি ব্যাপারটা যে আপনাদের গ্রেট ব্রিটেনের অনেকগুলো টক শো চলছে হরদম, এখন উই আর ওয়াচিং দোজ, এটা চলে আসছে সোশ্যাল মিডিয়ার সাথে। যে সিস্টেমটা হলো যে আপনি বলেন না, কনভিন্স করতে না বলে কনফিউজ করে দেয় মানুষ। এখন সংসদে পাস করতে হবে যদি বিদেশে কেউ সাজাপ্রাপ্ত হয়, কিন্তু বাংলাদেশে সাজাপ্রাপ্ত ক্যাঙ্গারু কোড বলেন বা অবৈধভাবে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে যেগুলো বাজারে আছে, যে মামলাটাই তো বৈধ না। হ্যাঁ, খালেদা জিয়ার মামলা নিয়ে অনেক কোশ্চেন, যে এই টাকাটা তো ওই জায়গায় আছে, সেই টাকার অপরাধ উনি মামলা জেল খাটছেন। দোজ নিড টু বি ফিক্সড ইমিডিয়েটলি। ওনার অসুস্থ অবস্থাকে বিদেশে চিকিৎসা দিচ্ছেন, অথচ ছোটখাটো তারা মুক্তি পেয়ে যাচ্ছেন। এখন আমি যেটা বলছি আপনাকে, যে সিস্টেমটা একটা টক শোতে দেখলাম যে যদি কাউকে দেশে নিতে হয় সাজার কারণ দেখিয়ে, গ্রেট ব্রিটেনে যদি কেউ 12 মাসের অধিক, আই রিপিট আজকে টক শোতে, 12 মাসের অধিক যদি কেউ সাজাপ্রাপ্ত হয় গ্রেট ব্রিটেনে, সেটা একটা অংশ। আপনাদের 2003-তে একটা হয়েছে অ্যামেন্ডমেন্ট, 2022-তে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, দ্য লেটেস্ট ওয়ান। তারা বলছিল ওদের কথা বলছি, আমাদের বক্তব্য না, যে যদি বিদেশে কোনো দেশ হয়, বাংলাদেশ এনি দেশে যদি সাজাপ্রাপ্ত লোক 12 মাসের অধিক হয়, তাকে নিতে হলে সংসদে পাশ করতে হবে। তাহলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা লেবারের এখন আছে, কিন্তু পাশ করলেই হবে না, এটা হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এই যে বিগ একটা ব্যারিয়ার আছে। তো ওরা করবে কি, ওরার প্ল্যান আমরা শুনে যাই তো মিডিয়া থেকে, যে ওনাকে নেওয়ার প্রচেষ্টা করে একটা ক্লাউড দেখিয়ে অন্য কাজগুলো যাতে আন্দোলন না করতে পারে বা সরকার পতনের দিকে না যেতে পারে ওই দল, সেই দিক দিয়ে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে। এই ব্যাপারে আপনার মতামত? আসল কথা হচ্ছে বলছে কায়দা, একটা কথা 100 বার বললে সত্যটা মিথ্যা হয়ে যায়, আপনি জানেন। বিষয়টা হচ্ছে আপনি নিজেই প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়েছেন। উত্তরটা হচ্ছে এরকম যে তারা উইল কন্টিনিউ ট্রাইং টু
do so or they will continue their efforts. মানে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আন্দোলনটা। এক্স্যাক্টলি, এবং তারা তো একটার পরে কিছু ডাইভার্ট করে। যেমন ধরেন যাদেরকে ফাঁসি দিয়েছে তারা, যেমন আমেরিকাতে আছে কর্নেল নূর, সরি কানাডাতে আছে কর্নেল নূর, আমেরিকা আছে কর্নেল পাশা, এরপরে যারা আছে তাদেরকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেহেতু ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে নিতে পারছে না। তারেক রহমানের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এটাই ইচ্ছা করে দেওয়া হয়েছে যাতে তাকে নেওয়া যায়। তো বিষয়টা হচ্ছে নেওয়ার পরে রায় চেঞ্জ করার নজির বাংলাদেশে আছে। কাদের মোল্লার ক্ষেত্রে এটা হয়েছে। যারা মোখলেছুর রহমান, চমৎকার কথা চলছে, বহু লোক কমেন্ট দিচ্ছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। দর্শক আপনারা যারা কমেন্ট দিচ্ছেন, আপনাদেরকে নাম বলা যাচ্ছে না। তুমুল কথা চলছে আমাদের এক্স অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, উনি খুব দাপটের সাথে ছিলেন তখন বঙ্গভবনে। কথা বলছি, আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আবারও কথা মেতে উঠবো। একটু আপনাকে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ফিরে এসেছি। যারা দেখছেন এবং দেখবেন প্রত্যেককে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, আলাপনের অনুষ্ঠান থেকে এবং রেডিয়ান টিভির পক্ষ থেকে। আমাদের আজকের গেস্ট, প্রাউড অ্যাডভাইজার টু দি প্রেসিডেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের জনাব মোখলেছুর রহমান আমাদের সাথে আছেন, খোলামেলা কথা বলছেন। মোখলেছ সাহেব, একটু ছোট্ট করে বলে দিচ্ছি, তারপর আমরা ছাড়তেছি, প্রায় 20 মিনিট আপনি কথা বলবেন। যে রিসেন্টলি জাতীয়তাবাদী দলের কিছু পোস্ট পজিশন অ্যানাউন্স করা হয়েছে বাংলাদেশে সহ সারা বিশ্বে। এটা নিয়ে অনেক কথা আছে, যেটা কনভেনশন করে নাই কেন, হঠাৎ করে এতগুলো পদ পদবি কাউকে না জিজ্ঞেস করে করা হয়েছে কেন, ইটস মিডিয়া সোর্স। বাট অনেক সময় করতে হয়, ব্যর্থতার জন্য করতে হয়। যে পরিবর্তনটা আমাদের টপ লেভেল থেকে হলো বাংলাদেশে, এবং দেখা গেল বাংলাদেশে বিভিন্ন কমিটিতে পুরনো লোকগুলোকে আবার নতুন জায়গায় দেওয়া হয়েছে, সেটা সেই সমালোচনা যাচ্ছি না। কিন্তু বৈদেশিক কমিটিগুলোতে লাগাতার কিছু নাম দেওয়া হয়েছে যারা ইংরেজিতেও এক লাইন লিখতে পারে না, ওদের নামও আছে কমিটিতে। এটা হলো একটা। দ্বিতীয়ত হলো তারেক রহমান একটা সুন্দর কাজ করেছেন। আমি অনুষ্ঠান থেকে বলছি যে বিদেশি কমিটির প্রধান আমাদের আমির খুসরোকে সরিয়ে দিয়ে উনি নিজে হয়েছেন। দ্যাট ওয়াজ আমাদেরও একটা টেলিভিশনে, আমি নাগরিক টিভিতে বলেছিলাম, ওয়াই ডোন্ট হি লিড দিস? কারণ বিদেশিদের সাথে যোগাযোগ, বিদেশিরা টপ, খালেদা জিয়া বা তারেক রহমান যে লেভেলে থাকুক, ওনাদের সাথে যোগাযোগ করতে চায়। অ্যাজ ফার আই নো ফ্রম স্টেট ডিপার্টমেন্ট, কংগ্রেস, সিনেট, জাতিসংঘ চায় তাদের সাথে কথা বলতে। কারণ এই দেখছি ভায়া হতে হতে মেসেজ আসতে আসতে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে তখন, বা হয়ে যায়। ফরেনার এগুলো পছন্দ করে না। তাইলে এই বিদেশি কমিটিগুলো নিয়ে বা সিন্ডিকেট নিয়ে বেশ ভালোভাবে প্রচার সারা বিশ্বে চলছে, একটা বোম মারার মতো। এবং নাগরিক টিভি অনেকগুলো প্রোগ্রাম করেছে, আমরা করছি। আমরা চাচ্ছি কথাগুলো বলে ক্ষতি করার জন্য না, আমরা চাচ্ছি কথাগুলো শুনে যদি কেউ কোনো কিছু এখান থেকে নিতে পারে। উই আর নট এগেইনস্ট এনিবডি। এখানে টকশোতে আমি কোনো বিএনপি আওয়ামী লীগের পক্ষেও বসি না। এখানে আমি কথাগুলো জানতে চাচ্ছি, কারণ দর্শকরা জানতে চায় ওয়াই ডু উই হিডিং 7ই জানুয়ারিতে ফেল করার পরে হোয়াট ইজ দ্য নেক্সট? যদি এত বড় পরিবর্তন হলো, এই পরিবর্তনের ভিতরে অনেক বড় ধরনের একটা অনিয়ম ধরা পড়ছে। অযোগ্যদের নিয়ে উনি কাজ চালাচ্ছেন বলছে। ওনার একটা প্রাইভেট সেক্রেটারি নাই, ওনার একটা পিএ নাই, ওনার একটা অফিস নাই। ওনার কাছে যে কোনো লোকে দেখা করতে, ওনার সাথে শেখ হাসিনাও দেখা করতে চাইতে পারে, বাট উনি কার সাথে? সাগর তো সব নদীকে নিবে না, নদী তো সব সাগরের দিকে যেতে চায়। একটা সুন্দর কথা বললাম আজকে টিভিতে। তাহলে উনি ক্রস চেক করবে, দেখবে কার সাথে দেখা করতে পারি না পারি। কারণ ওনার এখন দেখা করার দরকার বা কথা বলা দরকার, হি ইজ ডুইং ইট। উনি ভিডিও কনফারেন্সে অনেকগুলো প্রোগ্রাম করেছেন সারা বাংলাদেশে, দ্যাট ওয়াজ ভেরি ভেরি নাইস। ওনাকে অনেক লেভেলে পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না। বাট দেয়ার আর সাম সিন্ডিকেট, যেভাবে কথা উঠেছে, জুম খোকন বলেন, আনোয়ার হোসেন খোকন, এবং আরেকটা আছে আপনার হুমায়ুন কবির। না বলছি, এদের নামে নিউজ মিডিয়াতে হচ্ছে, প্রথম আলো নিউজ করেছে, বাংলাদেশে আউটলেটে জাতীয় নিউজ পেপার হচ্ছে কেন? তাহলে উনি তাদেরকে ক্রস চেক করুক, দেখুক, তারা যদি ভালো কাজ করে রাখুক, ভালো কাজ না করলে ঠিক দেব। আমার কথা হচ্ছে, আপনি যেটা বললেন সেটা হচ্ছে, অনেক অভিযোগ আসছে, অনেক বক্তব্য আসছে, এগুলো ক্রস চেক করা উচিত। ক্রস চেক করে উনি দলের প্রধান, উনি চেক করবে তো, একদম কাছে থেকে মারে লোকজন। যোগ্য লোকদের যোগ্য স্থানে বসানো উচিত। এবং যেটা দাঁড়াচ্ছে যে আপনি 111 রাজশাহী, আপনাকে ওই সময় ভুল হয় নাই?
মোখলেস ভাই ভুল হয় না ওই সময়? ভুল তো হবে। তো ভুল থেকে আপনি তো শিক্ষা নেবেন। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না মোখলেস ভাই। সেটাই। আপনি ইতিহাস থেকে একটু শিক্ষা বলেন শিক্ষা আমাদেরকে নিতে হবে। আপনার সাজেশন কি এগুলা করার জন্য? আমার সাজেশনটা হচ্ছে যে রাইট ম্যান ইন রাইট প্লেস বসাতে হবে, এবং অতীতে যাদেরকে বসানো হয়েছিল, যাদের দ্বারা প্রবলেম হয়েছে, যারা ভালো করেছে, সৎ ভালো লোকদেরকে রিওয়ার্ড করতে হবে, এবং যারা অযোগ্য লোক তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। রিওয়ার্ড আমরা এন্ড শুনেছি পানিশমেন্ট। মিডিয়াতে কিছু মেসেজ আসছে তথ্য যে বেগম খালেদা জিয়া বন্দি অবস্থায় ওই তথাকথিত হুমায়ুন কবিরকে সরাতে বলছে, কারণ রয়ের সাথে বা ইন্ডিয়ার সাথে তার যোগসাজগ ভয়ানক, বহুদিন ধরে তাকে কেউ সরাতে পারে না। তার ফায়ার ওয়ালটাকে এটা ম্যাডামও বুঝতে পারছে না। যদি দলের চেয়ারপারসন না বুঝতে পারে, তাহলে মা ছেলে কথা বলা উচিত যে তারা কারা আসলে। প্লিজ। হ্যাঁ, আমি এটা হচ্ছে কথা বলা উচিত। আর ২ নম্বর হচ্ছে আমি যেটা বললাম, আমি তো সংক্ষেপে কথাটা আনলাম যে ধরেন তারেক রহমান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়েছে যে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল কানেকশন, ইন্টারন্যাশনাল রোল অফ ইন্টারন্যাশনাল কমিউনিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অ্যান্ড দ্য ওয়ে হি হ্যাজ প্রসিডেড অ্যান্ড হি ইজ প্রসিডিং, হি হ্যাজ বিন কামিং ফরওয়ার্ড, আই থিঙ্ক ইট ইজ এ কিন্তু গুড কিন্তু উনি জেস্টার। না ক্ষমতায় নেওয়ার সাথে সাথে ১৭ জন লোককে নিল, ইংরেজি লিখতে পারে না ভালো মতো, তারা কিভাবে ফরেন উইং এ কাজ করবে? আপনি ওনার সাথে কথা হলে সেটা বলবেন, সেটা আমরা বলছি। সেটা পুনর্বিবেচনা করা দরকার। এবং সেটা রিসেন্টলি উনি পুনর্বিবেচনা। বলেছেন কিছু কিছু সোর্সকে যে সেটা উনি খেয়াল করেন নাই, এগুলো হ্যাঁ, উনি দেখছেন। আমার মনে হয় এই কথা বলার মাধ্যমে একটা উত্তর পেয়েছেন। আপনি যে প্রোগ্রামটা আজকে করছেন বা আরো প্রোগ্রাম এরকম হচ্ছে, এই প্রোগ্রামগুলো হি ইজ ওয়াচিং। এবং এটার থেকে আমার কথা হচ্ছে ভুল যে করে সেটা ভুল না, যে সে শিক্ষা গ্রহণ যদি করে সেটা হলো ইয়েস। কারেক্ট, সেটা হচ্ছে ভালো জিনিস। ভুল করার পরে এখন সেই হচ্ছে পক্ষান্তরে রাইট ম্যান ভাই কারেক্ট আপনাকে পিপল। ইন্টারাপ্ট করার জন্য সরি। পক্ষান্তরে আমাদের যারা মিডিয়া আউটলেটে আছেন, একটা কথা বললেই করতেছে কি, আমরা পেইড এজেন্ট, নাগরিক টিভি পেইড এজেন্ট, বিভিন্ন ভিডিও বানাচ্ছে, যারা ভিডিও দিচ্ছে তারা কথাও বলতে, সে ভিডিও যে কথা বলছে এরাও কথা জানে না। আপনি মিডিয়ার বিরুদ্ধে যাবেন না এখন। আজকে ট্রাম্প মিডিয়ার বিরুদ্ধে ছিল, সিএনএন কে ট্রাম্প অনেকটা কাছে নিয়ে গেছে। ট্রাম্পের এত বড় কেওয়াস, তারেক সাহেবের চেয়ে বহু বেশি কেওয়াস ট্রাম্পের। হি ইজ কনভিক্টেড 34 ফেলনি, কিন্তু সে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনার দিকে কিন্তু ইয়েস, ইয়েস। সিএনএন তার পক্ষে কথা বলছে। আই এম সারপ্রাইজড। কারণ আপনাদের মিডিয়ার বিরুদ্ধে যাওয়া যাবে না। নিউ ইয়র্ক টাইমস এডিটর লিখেছে বাইডেনকে বসে যেতে বলেছে। সো মাচ প্রেসার। কিন্তু ইয়েস। ট্রাম্প তো খুব মজাতে আছে এখন। ট্রাম্পের এই কেওয়াজের সময় ট্রাম্প ফুরফুরে গল্ফ করছে। এবং আমিও আমি বলবো প্রেডিকশন করেছিলাম আগে যে ট্রাম্প উইল বি দ্য প্রেসিডেন্ট অ্যাগেইন। আগেও করেছিলাম, এবারও করছিলাম। সেটা আমরা টেলিভিশনের পক্ষ থেকে করতে পারছি না। বোথ পার্টি, আমি প্রাউড ডেমোক্রেট। কিন্তু ট্রাম্পের অবস্থান বলছি আমি। সত্য অবস্থা কথা আমিও বলতে সেটাই হয়। বলছি। ট্রুথ হার্টস। হ্যাঁ, ট্রাম্প কিন্তু সেটাই। এখন ফুরফুরে মেজাজে আছে। এক্স্যাক্টলি। সে সে পাশ করলে কি হবে, ভয়ানক পরিস্থিতি সে দেখা যাবে পরে। কিন্তু আমেরিকাতে সিস্টেম ওয়ার্ক করে, আমি বাংলাদেশের মতো না। আমেরিকা ইলেকশনে যাওয়ার আগে একটা পয়েন্ট আমি আগে একটা শেষ করতে পারিনি। সেটা হচ্ছে ইউকে তে ইলেকশনটা হলো এবার আপনার কি বলে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে একজন প্রবীণ কমিউনিটি লিডার শামসুদ্দিন আহমেদ, একজন একাডেমিক হাসনাত হোসেন এবং সিরাজ হক, তারা ৩ জন ৩ ক্যান্ডিডেটের পক্ষে কাজ করেছেন। আপনার শামসুদ্দিন আহমেদ কাজ করেন রুশন আলীর পক্ষে, আর হাসনাত হোসেন কাজ করেন রাবিনা খানের পক্ষে, রাবিনা, আর সিরাজ রাইট, হক আই কাজ ডিড করেছেন টু। আজমল মাসুরের পক্ষে। কিন্তু এই যে একটা ডাইভার্সিটি ইন ইউনিটি, এই সমাজে এক একজন কাজ করেছেন, তারপরে আমরা এখানে তাদেরকে নিয়ে একসাথে চলছি। দেয়ার ইজ এ পিসফুল কোএক্সিস্টেন্স। এটা বাংলাদেশে দরকার। আজকে আমেরিকাতে আপনি আসেন, আমেরিকার যে জিনিসটা চমৎকার কথা আমি বললেন। আই একটা লাইক এক্সাম্পল দ্যাট। দেখালাম। আর আমেরিকাতে আপনি দেখেন ডাক্তার হাসনাত আপনি হোসেনকে রাবিনার পক্ষে কাজ করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এক সেটাই এক বললাম সময় এটা বিরাট হয়ে যাবে এক্সাক্টলি। এবং তাদের ইনশাআল্লাহ। সাথে প্রত্যেকের সাথে আমাদের ভালো সম্পর্ক। আমরা তাদেরকে নিয়ে এই সমাজে বাস করি, চলি। আ আ আমাদের রেসপেক্টেড মোখলেস রহমান চৌধুরী, আপনি কি একটা দাওয়াত পেয়েছেন কিনা জানি না, অনুষ্ঠানে দিচ্ছি আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস, যেটা আমি কানাডা থেকে ইউএসএ দাওয়াত পেয়েছি আমি। হ্যাঁ, এক্সিকিউটিভ টরন্টো ডাক্তার থেকে। হাসনাত প্রেসিডেন্ট। আচ্ছা, আমি কানাডাতে মনে আপনি হয় যদি যাবেন, যেতে পারবো না, যেতে পারবো না। সেখানে আমার আমার বোনও থাকে কানাডাতে। বাট তাহলে আমি যারা আমার যারা আছে কয়েকটা ওদেরকে আপনি এনকারেজ করবেন টু জয়েন টু আওয়ার I will encourage, রেসিডেন্স। inshallah. But for myself, for me, I think I will not be able to attend this. Anyway, maybe next time we will see each other in another program. The American election সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা প্লিজ। হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে ৪ বছর পর পর নভেম্বর মাসের ১ম সপ্তাহে যে নির্বাচনটা তারা করে, এবং এই যে একটা ঐতিহ্য রীতি তারা ধরে রেখেছে, ওয়ার্ল্ডের মধ্যে তারা প্রত্যেকটা দেশের হিউম্যান রাইটস নিয়ে রিপোর্ট প্রতি বছর করে। এবং আজকে একটু আগে আরেকটা কথা আমাদের বলা বাকি ছিল যে ব্রিটেন গভর্নমেন্টের আপনার কয়েকজন মিনিস্টার, আমরা সেদিন রিসেপশনে গিয়েছিলাম, তারা একটা কথা বললেন যে বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন
বাংলাদেশ হিউম্যান রাইটস সিচুয়েশন এটা আমরা ওয়াচ করি আমেরিকার মতোই, এবং আমরা জানি সেখানে মানে কারো জন্য নিরাপদ না। সেই ক্ষেত্রে আমরা যাকে মানে তাকে চাইলে আমরা তুলে দেবো, এটা মনে করার কারণ নাই। আই এম নট নেমিং এনিওয়ান, বাট তারা এইভাবে ডিপ্লোম্যাটিক্যালি কথাটা আমাদের সঙ্গে আলোচনার সময় কথাটা বলেছে। ফলে এটা একটা কথা প্রণিধানযোগ্য, বুঝতে হবে। আপনি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় হচ্ছে আমেরিকাতে ট্রাম্প বাইডেন যে নির্বাচনী ক্যাম্পেইন চলছে, 2 শিবিরে মানুষ বিভক্ত। আমেরিকার একটা গুড আপনার রেপুটেশন আছে, যেটা হচ্ছে যে ইলেকশনের পরে জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং এই জাতি সারা দুনিয়ার জন্য বার্তা দেবে ডেমোক্রেসির জন্য। এবং ফরেন পলিসিতে বা রাষ্ট্রীয় পলিসিতে অনেক কিছু চেঞ্জ হলেও একটা জিনিস আছে, আমেরিকান পিপল আর ইউনাইটেড। এবং আমি দেখেছি আমেরিকানরা গর্ব করে তারা তাদের রাষ্ট্র পরিচালনা, তারা জাতীয়তাবাদ বেশি তাদের ভিতরে। আমি সেই কথা মিন করেছি। যেমন ট্রাম্পের কথা আমি দেখেন, ট্রাম্পের অনেক খারাপ দিক আছে। ট্রাম্প ক্যাপিটাল হিলে কি করেছে আমরা সব জানি। ট্রাম্প কিন্তু যুদ্ধবাজ না, যুদ্ধে যায় না। আমি ওই কথাতে যাচ্ছিলাম। উনি যুদ্ধবাজ না, হি ইজ নট এ ওয়ার মঙ্গার। এবং যেটা করেছে যে কোনো জায়গায় যুদ্ধ লাগতে দেয়নি, এবং এখনো বলেছেন যে ইউক্রেন যুদ্ধ উনি বন্ধ করে দেবেন। তবে ট্রাম্পের বন্ধ করে দেবে, কিন্তু এখন যে বন্ধ করে দেবে বলছে সেখানে আমি একটু ডিফারেন্ট আপনার সাথে। কারণ আমেরিকায় সারা আপনি যদি 200 ইয়ার্স এর স্ট্যাটিস্টিক দেখেন মিস্টার অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, যে যখন আমেরিকা কখনো যুদ্ধে থাকে, এখন কিন্তু একটি যুদ্ধে আছে, এবং ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু গত 3 এখনো আমাদের ওয়াশিংটনে বোধ হয় ওনারা কিন্তু ন্যাটো ফুল টিম আসছে ওয়াশিংটনে এসে। হোয়াট এ ওয়ান্ডারফুল স্টেপ ফ্রম বাইডেন। এখন কিন্তু যুদ্ধ চলছে ইউক্রেনের সাথে ভয়ানক, পুতিনের বিরুদ্ধে। পুতিন যেরকম আমরা ঘুমের থেকে উঠে আমাদের মিলিটারি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, এখন জানি না কি হয়েছে, না চেঞ্জ হয়ে গেছে কিনা, বাট আমেরিকানটা ঘুমের থেকে উঠে কিন্তু পুতিন মানে রাশিয়ার বিরুদ্ধে কথা বলতে চায়। ওকে, so I'm a proud American, so I'm against that too. I'm for United States. ওরা যুদ্ধে চলার সময় কোনো প্রেসিডেন্ট চেঞ্জ করে না। লেখা রাখেন আমার কথাটা আপনি। I appreciate your position. আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ট্রাম্প যে কয়েকটা পলিসির ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করবেন, সেটা হচ্ছে যে ট্রাম্প আপনার নেটো থেকে উইথড্র করার চেষ্টা করবেন, ট্রাম্প ইউনেস্কো থেকে উইথড্র করার চেষ্টা করবেন, আত্মঘাতী খেলা হবে। এবং ট্রাম্প এনভায়রনমেন্ট থেকে উইথড্র করার চেষ্টা করবেন, এবং ট্রাম্প যুদ্ধ থেকে উইথড্র করার চেষ্টা করবেন। এবং ট্রাম্পের যে এই পলিসিগুলো, এটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম বাইডেন অর ডেমোক্রেটিক পার্টি। আপনি দেখেছেন প্রজেক্ট 2025, এটা দেখে নিন, আমি আপনাকে পাঠিয়ে দিব। জি জি, এটা দেখলে আপনি এই যে ভয়ানক, দে শুড নট ডু দিস ফ্রম হেরিটেজ ফাউন্ডেশন এনিওয়ে। এটা অনেকটা ক্ষতি করছে ট্রাম্পকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আরেকটা বিষয় হচ্ছে ট্রাম্প যে কাজটা করেন ওই কাজটা খুবই আপনার খারাপ। সেটা হচ্ছে যে তিনি জেরুজালেমে ইসরায়েলের রাজধানী নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আবার করবেন যদি আসতে পারেন। এক্স্যাক্টলি। এবং শুধু এটা না, উনি প্যালেস্টাইন স্টেটকে স্বীকারই করেন না। বাইডেনের দুষ্টুরি থাকলেও বাইডেন যেটা করেন টু স্টেট সলিউশনের পক্ষে তারা, যদিও এইবার তারা ইসরায়েলের সরাসরি পক্ষ অবলম্বন করে করলো। এট দ্য এন্ডে কিন্তু বাইডেনের রোল ওয়াজ ভেরি বোল্ড, যে উনি কিন্তু অনেক কিছু থামিয়ে দিয়েছেন। কিন্তু ইয়েস, আই এগ্রি এটা করেছেন, এবং এটা তাদের পলিসিটি হচ্ছে টু স্টেট সলিউশন। কিন্তু এখানে টু স্টেট সলিউশন থাকা অবস্থায়ও দে সাপোর্টেড ইসরায়েল ভেহেমেন্টলি। এবং আপনি যেটা বলেছেন, হ্যাঁ, কোনো ক্ষেত্রে তারা বাইডেন চেষ্টা করেছেন একটু আটকানোর, একটু চেক দেওয়ার, এবং এটা কিন্তু ট্রাম্প করবে না। তো ফলে কিন্তু আমাদের অ্যাডভাইজার সাহেব, আমাদের আমেরিকা জুইদের সাথে এটা ব্রাদার সিস্টার, ইসরায়েল ইজ ব্রাদার সিস্টার। আপনি ওরা তাদের বাইরে যাবে না, এটা সম্ভব না। ওই প্রেসিডেন্টের পদ চলে যাবে তাদের বাইরে চলে যেতে গেলে। তো আমরা একটু ভিন্ন জায়গায় যাই। বাংলাদেশের রাজনীতিতে এখন কোটা নিয়ে খুব একটা চরম অবস্থা দেখা যাচ্ছে। আবার এটা একটা কোনো সাবোটাইজ কিনা, ইচ্ছাকৃত কিছু করা হচ্ছে কিনা, আই ওয়াজ ওয়াচিং ভেরি ক্লোজলি। আমাদের নিজেদের অনেক সমস্যা এখানে চলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে। বাইডেন কি থাকবে না, নাকি ট্রাম্পের কি অবস্থা, তার মামলা নিয়ে একটা ভয়ানক কেওয়াজ চলতেছে এখানে এখনো। বাট নতুন ক্যান্ডিডেট হলে এত তাড়াতাড়ি কি ডেমোক্রেটটাকে সাস্টেন করতে পারবে কিনা, সো মাচ গোয়িং অন। এর ভিতরে কোটা নিয়ে হঠাৎ দেখলাম যে শাহবাগে কোটা নিয়ে আপনি ভালো একটা কথা তুলেছেন। সেটা হচ্ছে আজকে এটা একটা প্রাইম ইস্যু, এটা একটা প্রিভেলিং ইস্যু। এবং যেহেতু আপনি বঙ্গভবনে ছিলেন, আপনার আইন কানুন জানেন, আমাকে দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন what's going on. Going on is actually that in শাহবাগ চত্বরে এর আগেও আরো অনেক ঘটনা ঘটেছে কাদের মোল্লার বিরুদ্ধে। এই শাহবাগ চত্বরে লোকজনকে লেলিয়ে দেওয়া হয়েছিল, রোমাঞ্চ এখানে সৃষ্টি করা হয়েছিল। এরপরে আরো অনেকগুলো আন্দোলন এখানে হয়েছে। এর আগে আরেকটা কোটা আন্দোলন হয়েছে 2018 সালে সেই সেম জায়গা থেকে।
এবং এখন আবার ওই যে হচ্ছে মিস্টার নূর এটা নেতৃত্ব দিয়েছিল, নূর নেতৃত্ব দিয়েছিল। সেটা কোটা সংস্কারের জন্য করেছিলেন। এক্স্যাক্টলি এখনকার আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন। কিন্তু একটা আপনি ৩ টা জিনিস এখানে ফলো করেন। সেটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, "আমি কোটা বাতিল করে দিলাম। আমি কোনো কোটাই রাখবো না।" উনি বললেন। কিন্তু ছাত্ররা কিন্তু চেয়েছিল কোটা সংস্কার এবং সেটা তিনি করেননি। এবং যখন তিনি আইন করলেন, এটা কারো কথা তিনি শোনেননি। এবং এরপরে এখন যারা করছেন, এখন আবার তিনি উল্টো দিকে অবস্থান নিয়েছেন। এখন তিনি বলছেন, "কোর্ট করেছে, হাইকোর্ট করেছে, আমি কি করতে পারি? হাইকোর্টের মাধ্যমে কোটা বহাল থাকবে।" এখানে আমি একটা উদাহরণ আপনাকে দেখাই, সেম ঘটনা। উদাহরণটা হচ্ছে ২০০৯ সাল থেকে ১১ সালের দিকে এই সময় আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার জন্য আপনার আওয়ামী লীগ চেষ্টা করছিল। আওয়ামী লীগের উদ্যোগে সংসদে একটি ১৫ সদস্যের একটা কমিটি করা হয়েছিল। এই কমিটির প্রধান ছিলেন সংসদ নেত্রী শেখ হাসিনা। এই কমিটির সদস্য ছিলেন বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া। ২০০৮ এর নির্বাচনের মাধ্যমে তিনি এসেছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত সহ ২ দলের পক্ষ থেকে এখানে লোক ছিলেন। এখানে ১৩ জন, বেগম জিয়া সহ বিএনপির আরেকজন অংশ নেননি। ১৩ জন তারা একমত হয়ে তারা প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে বহাল থাকবে। কিন্তু পরবর্তীতে হাইকোর্টকে দিয়ে, সুপ্রিম কোর্টকে দিয়ে বিচারপতি এম এম খায়রুল হক, যাকে ১০ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছিল এবং সুপ্রিম জুডিশিয়াল কি বলে ওই বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যানও তাকে করা হয়েছিল, ঘুষ হিসাবে বলা হয়। তো এখন তারপর যারা দাঁড়ালো, এই এ বি এম খায়রুল হক তখন একটা রায় দিলেন, শর্ট রায় দিয়ে গেলেন কোর্টে যে ২ মেয়াদ, পরবর্তী ২ মেয়াদ কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে এবং এরপরে কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলে চলবে। দিয়ে তিনি ১ বছর পরে তিনি রিটায়ারমেন্টে গিয়ে পূর্ণাঙ্গ রায় দিলেন, ওই ২ মেয়াদে কেয়ারটেকার থাকার কোনো কথা নাই। এবং তিনি বললেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে না। এবং প্রধানমন্ত্রী তখন বললেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে না, কোর্ট বলেছে আমরা রাখবো না। তখন সুরঞ্জিত সেনগুপ্ত গিয়ে বললেন, আরো কমিটির সদস্যরা সহ বললেন যে আপনি পার্লামেন্টে বলে আসলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আর এখন কোর্টের কথা বলে বলছেন, তো এটা তো জনগণ বার্তা তো ভুল যাবে, আমরা কিভাবে কথা বলবো? তখন বললেন, রাখেন আপনার কথা, এটা হচ্ছে কোর্ট বলছে, আমি আমার পজিশন থেকে সরে গেলাম। কিভাবে সরলেন? আমি প্রধানমন্ত্রী হিসেবে, চিফ এক্সিকিউটিভ হিসেবে এখানে বসে কথাটা বলছি, আমি কোর্টের স্বার্থ সমুন্নত রাখছি। আর এখানে সংসদে ছিলাম, আমি কোর্টের বিরুদ্ধে কোনো কথা আমি বলি নাই। তো ওখানে কোর্টের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে, বলেছি, আমি সিদ্ধান্ত দিয়েছিলাম। এখন প্রধানমন্ত্রী হিসেবে আমি কোর্টের কথা মানছি, উল্টাটা আর কি। ফলে যারা দাঁড়ালো সেম ঘটনা তিনি কোটার ক্ষেত্রে করছেন। তো কোটার ক্ষেত্রে যারা আমাকে কালকে কয়েকজন গুরুত্বপূর্ণ লোক বাংলাদেশ থেকে ফোনে বললো যে কোটা আন্দোলন আর শিক্ষকদের আন্দোলন কি হবে, আমি বললাম কয়েকদিনের মধ্যে এটা গভর্নমেন্ট এটাকে সমস্যার সমাধান করে ফেলবে। বললো কিভাবে? আমি বললাম কিছু দাবি মানবে, কিছু বোঝাবে, এরকম হয়তো আজকে শিক্ষকদের সঙ্গে মোটামুটি উপাচার কাজের মাধ্যমে আপনার এটা একটা সমাধানের দিকে নিয়ে গেছে। শুরু করার আগে একটা ক্লিপ দেখেছি। এক্স্যাক্টলি। আর ছাত্রদের ব্যাপারে, কোটার ব্যাপারে যারা করেছে মামলা দিয়েছে পুলিশ আজকে, এবং ছাত্ররা, আন্দোলনকারীরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা একটা বার্গেনিং এর জন্য করা হচ্ছে। এরপর তাদের কিছু দাবি তো মেনে নেওয়া হবে, মেনে নিয়ে তারপরে আন্দোলনটা তারা শেষ করে ফেলবে। বিএনপি সহ বিরোধী অন্যদের খুব একটা দেখছি না। বিএনপি বেশ বলছে বিভিন্ন জায়গায় যে কোটা আন্দোলনের সাথে তারা সহমত পোষণ করছে, কিন্তু আপনার কি মনে হয়, আমরা শুনছি মিডিয়া থেকে যে এই আন্দোলনটার ভিতরে যদি বিএনপি বা জামাত ঢুকে যায়, যেটা সবসময় আওয়ামী লীগ বলে, বা বিএনপি ক্ষমতা থাকলে বলে আমাদের ওই আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে গেছে, এটা আমাদের কালচার হয়ে গেছে দেশের। হ্যাঁ, যেই দল ক্ষমতা থাকুক কালচার ছাড়াও আওয়ামী লীগ যদি এরকম একটা আন্দোলন, রেডি আন্দোলন পেত, এটাকে ভর করে আওয়ামী লীগ বিমানকে ফেলে দিত। কিন্তু বিএনপি বা জামাত এর মধ্যে ছেড়ে দেয় আপনাকে যে তাইলে এই তারা কি এটা কি ফাঁদ পেতে বিএনপি যখন একটু ঢুকে যাবে বা জামাত ঢুকে যাবে, আপনাকে টক শো থেকে ডাইরেক্ট বলছি, ট্রুথ হার্টস, আই নো অনেকে দেখবে এবং দেখছেন, তারা মনে করবে কি বলছে লোকটা। এগুলো শুনতে হবে যে ঢুকে গেলে ওই পিটা দেওয়ার জন্য, ওই আওয়ামী লীগ তো কাজ আছে এখন 4 বার ক্ষমতা থেকে তারা বিরোধী দলকে বেশ নির্যাতন করছে, এটা মিডিয়াতে ফলো করে আছে। ওই স্কোপটা খুঁজছে তারা, নাকি তারা তো ইচ্ছা করলে যে কোনো সময় বন্ধ করতে পারে? এই স্কোপটা খুঁজছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তারা জানে বিএনপি জামাত এখানে নাই, পলিটিক্যালি বিএনপি জামাত অ্যাটাক করছে। আর বিএনপি জামাত যদি আওয়ামী লীগের জায়গায় থাকতো, আওয়ামী লীগ থাকতো তাদের জায়গায়, তারা কিন্তু আন্দোলন ঢুকে যেত। নাই বললে হবে না। ছাত্রলীগ সভাপতি এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক পাল্টাপাল্টি প্রেস কনফারেন্স করেছে, সাহস আছে ছাত্র দলে, দেখলাম এত পিটানি খাওয়ার পরও তারা একটা প্রেস কনফারেন্স করেছে। সো এটা কি আপনার মনে হয় যে আসলে সম্পৃক্ত হচ্ছে? এটা যারা দাঁড়াচ্ছে, গভর্নমেন্ট এটাকে নিয়ে খেলছে এবং কিছুদিন এটাকে কন্টিনিউ করে পরে এটাকে শেষ করে ফেলবে, দাবি দাবি কিছু মানবে। যেমন আপনার বিডিআর এর কার্নেসটা ঘটলো আপনার 2009 সালের আপনার 24 এবং 25 ফেব্রুয়ারি। তখন যারা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনার ডিএডি তৌহিদ আহমেদের নেতৃত্বে
আপনার বিডিআর এর অফিসার, নন আর্মির বাইরের অফিসার, তারা তাদের সাথে শেখ হাসিনা আলাপ করলেন এবং তাদেরকে স্বীকৃতি দিলেন, এবং পরবর্তীতে আবার আর্মির সঙ্গে যখন গভর্নমেন্ট মিলে গেল, সেনাবাহিনীর সঙ্গে মিলে আবার ডিআইডি তৌহিদ আহমেদের বিরুদ্ধে মামলা করে তাদের সবাইকে অ্যারেস্ট করে সাজাও দিলেন। যখন যেদিকে যারা দেখবেন মাইট ইজ রাইট, তো সেদিকে অবস্থান নেবেন। যদি ছাত্ররা আন্দোলন করে, কোটা আন্দোলন সফল করতে পারে, দাবি মেনে নেবেন আগের বারের মতো, আর না পারলে আমি একটা সেকেন্ড পর থামাচ্ছি যে আমরা একটা ছোট বিরতি যাবো। তার আগে আমি বলছি যে আপনি বললেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সুযোগ পেলে গভর্নমেন্ট উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতো, তারা বিরোধী থাকলে বা বিরোধী আইনে থাকলে, বিএনপি সেটা করছে না কেন, কোটাদের জন্য অপেক্ষা করছে কেন, সেই ব্যাপার নিয়ে আমরা একটা বিরতি যাচ্ছি। এসে আপনাদেরকে শুনতে চাবো ওয়াই বিএনপি ইজ কোয়াইট, আওয়ামী লীগ হলে এরকম করতো না, আপনি বললেন। আমরা একটা বিরতি যাচ্ছি, দর্শক আমাদের সাথে থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। জনাব আমাদের সাবেক বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুস্তফা হোসেন রহমান সাহেব, আপনাকে বলছি যে একটু সুন্দরভাবে যদি বলেন যে এখন যে সুযোগটা যাচ্ছে বিরোধী দলের জন্য, আমি বলবো না সরকারের বিপক্ষে আমরা বলছি তা না, যে সব সরকারের বিপক্ষে যারা থাকে তারা এসব সুযোগগুলো কাজে লাগায়, এটা একটা আন্দোলনের প্রসেস, রাজনৈতিক দলরা এগুলোই করে। ওয়াই বিএনপি ইজ কোয়াইট নাও? আর এটাও কি সিন্ডিকেটদের জন্য হচ্ছে না? লন্ডন সিন্ডিকেট যেরকম তারেক রহমানকে বেকায়দা ফেলছে, এটাও কি আপনি মনে করছেন যে এই সিন্ডিকেট, ঢাকাও কিন্তু সিন্ডিকেট আছে কিন্তু বড় ধরনের, ওই সিন্ডিকেটটাকে এটা গুছিয়ে রাখছে এভাবে, নট টু অ্যাক্ট এনিথিং? প্লিজ আপনি যদি কিছু বলেন এভাবে, অ্যাডভাইস করেন তাদেরকে। এখানে যারা জানাচ্ছে যে বিএনপি অনেক সময় মানে আন্দোলন যখন করা তখন করছে না, আর যখন না করা তখন করছে, এটা একটা আছে। আর দুই নম্বর হচ্ছে এখন বর্তমানে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা আপনার কোথায় গিয়ে ঠেকে, এটা হয়তো বিএনপি ওয়াচ করছে সিচুয়েশন, এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে সিন্ডিকেট হোক আর সিন্ডিকেট নাই থাকুক, যেটাই হোক, মানে নেতৃত্বকে বুঝতে হবে কোন সিদ্ধান্ত সঠিক আর কোনটা ভুল, কোনটা কখন নেওয়া দরকার, এবং সময় মতো না করলে দেখা যাচ্ছে যে আজকে 17 বছর উপরে আজকে এই গভর্নমেন্ট ক্ষমতা আছে, এবং আজকে আপনার 2007-এর 11 জানুয়ারি 111-এর পর থেকে আপনার অবৈধ সরকার, 111-এর যে মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, অবৈধ সরকার জেনারেল মঈনের যে আশীর্বাদ পুষ্ট মিলিটারি ব্যাক, সেই গভর্নমেন্ট, এবং এরপরের যে গভর্নমেন্টগুলো এসছে, আপনার এরপরে যেটা আপনার 2008-এর যে 29-এর যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে বলা হয়েছিল যে 30টার বেশি সিট বিএনপি পাবে না, ঢাকা ডিভিশনে বিএনপি কোনো সিট পাবে না, এবং তাই হয়েছিল। সেখানে আপনার আওয়ামী লীগকে ক্ষমতার চেষ্টা করা হয়েছিল, এর আগে বেগম জিয়া কভার করা হয়েছিল, তিনি নিজেই বলেছেন যে 3/4 মেজরিটি দেওয়া হবে, বিনিময়ে জেনারেল মঈন এবং তার কোহর্টকে বিচার করা যাবে না, তিনি এটা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তাদের অন্যায়ের বিচার করা হবে, কিন্তু শেখ হাসিনাকে যখন একই অফার দেওয়া হলো তখন তিনি লুফে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমার লোকদের অত্যাচার করা হয়েছে, এটা ভুলে যাবো আমি, এই কারণে আমি ক্ষমতা ছিলাম না, সেই ক্ষমতা আমার কাছে আসবে এবং এটা আমি বিচার করব না। তিনি করেননি। তিনি বলেছিলেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এবং তিনি বলেছিলেন যে আমরা তাদেরকে বৈধতা দেব। সবগুলো একসাথে করেন। এরপরে গভর্নমেন্ট ক্ষমতা আছে, ক্ষমতা থেকে যে কাজটা করছে সেটা হচ্ছে ইলেকশন বাংলাদেশে তুলে দিয়েছে, এবং বাংলাদেশের রেফারেন্ডাম সিস্টেম ছিল সেটা তুলে দিয়েছে। বাংলাদেশে আমাদের সময়ে 2007 সালের 22 জানুয়ারি সব দলকে নিয়ে আমরা নির্বাচন করতে চেয়েছিলাম, সেটা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। আমরা সমস্ত প্রশাসনকে চেঞ্জ করেছিলাম, সেটা পছন্দ ছিল না। আর এখন তাদের অধীনে দলীয় সরকার ক্ষমতা রেখে কেয়ারটেকার গভর্নমেন্ট নাই, এবং প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী সেম ব্যক্তি থাকবেন, তাদের লোক প্রেসিডেন্ট থাকবেন, তাদের লোক নির্বাচন কমিশন থাকবে, তাদের সমস্ত প্রশাসন আপনার সেট আপ বহাল রেখে আপনার তাদের অধীনে নির্বাচন যেতে হবে। তাইলে আমি আপনাকে বলতে চাই, আমি বাংলাদেশের ওই অবস্থানে অনেক কিছু জানি ইন্টারনালি। আপনারা যখন বঙ্গভবন দখলে ছিলেন, দখল বলতে আপনারা কাজ করছিলেন সরকারের সাথে সরকার হিসাবে, তখন কিন্তু অনেকগুলো ভুল হয়েছিল, এটা আপনিও স্বীকার করেছেন, জাতি স্বীকার করে, সবাই জানে।
এখন তো তারাও ভুল করছে আরো ভয়ানক ভাবে। আমরা যারা করেছিলাম আমাদের ভুল যেটা হচ্ছিল এটা রাজনৈতিকভাবে ২ দলের মধ্যকার সিদ্ধান্ত আমরা মাঝখানে বাস্তবায়ন করছিলাম। বারবার যেটা বলেছিলাম গত মাহমুদুর রহমান চৌধুরীকে। অনুষ্ঠানে আপনি ক্লিয়ার করেছেন এটা। ইয়েস। এবং আমি আরেকটা ২ টা পয়েন্ট বলব খালি। মাহমুদুর রহমান চৌধুরী বিচারপতি, ওনাকে বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা করতে। এটা বিএনপি রাজি হয় নাই। একটা ভুল ছিল, কিন্তু বেগম জিয়া নিজেও বলেছেন পরে ২০১২ সালে গুলিস্তানে পাবলিক মিটিং করে যে এটা আমাদের ভুল ছিল। ওকে ফাইন। এরপর যে দাঁড়িয়েছিল প্রেসিডেন্টকে অ্যাকসেপ্টেবল করে ফেলেছিলাম শেখ হাসিনার দাবি দেওয়া মানার মাধ্যমে। তিনি ইয়েস। মেনে নিয়েছিলেন। কিন্তু এরপরে কোনটা হলো? এই ভুলটা হলো আচ্ছা, একসাথে নিবসে কথা বাতিল শোনা করা। যাক। আমরা করি নাই। আমরা ক্ষমতা ছিলাম, আমরা করিনি। আওয়ামী লীগ ক্ষমতা ইলেকশন আসতে চেয়েছিল, তারাও করেনি। যারা করেছিলেন তারা আজকে বুঝতে পারছেন যে তারা এই ভুলটা করেছিলেন। ভুলের মাসুল তাদেরকে দিতে হচ্ছে। আমি সুন্দর একটা তাদেরকে সাবজেক্টে একটু দিতে হচ্ছে। ঘুরে যাচ্ছি একই সাথে। যে আপনি যেহেতু সিনিয়র এক্সপার্ট একজন বঙ্গভবনে থাকা সিনিয়রদের একজন আপনি। এই যে জিয়াউর রহমান, আমি শেখ মুজিবের কথা আনছি না কারণ উনি ওনার সাবজেক্ট ওনার দল ওনার নিয়ে এখন দাল চালাচ্ছে। কিন্তু জিয়াউর রহমান যখন তার ক্যাবিনেট করলেন বা তার অ্যাডভাইজার গ্রুপ করলেন, হোয়াট এ ফ্যান্টাস্টিক! আমি রিগার্ডলেস অফ এনি পার্টি এফিলিয়েশন আমি বলব যে কি সলিড লোকদের থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে উনি একটা দল করলেন। উনি সব পক্ষকে একসাথে করতে পেরেছিলেন বলেই কিন্তু উনি পপুলার হয়েছিলেন জিয়াউর রহমান। এক্সাক্টলি। বেগম খালেদা জিয়া সেইম দেখেন জিয়াউর রহমানের মতো লেভেলে না নিতে পারলো অলমোস্ট উনি ছিলেন হাউসওয়াইফ অলমোস্ট উনার মন্ত্রী পরিষদ বলেন অ্যাডভাইজার বলেন একটা লেভেলের ছিল। আপনি আমি রাগ আপনাকে করেন না আমার কথায়। আমি আপনার রাগ সাথে করেন না। এখন খালেদা জিয়া চেয়ারম্যান বাট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি ওনাকে রেসপেক্ট দিয়ে বলছি যে এখন আমাদের চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভাইজার লেভেল বা যারা টকশনে কথা বলছে বা যারা খেলাধুলা করছে যারা আওয়ামী লীগের কিন্তু যারা খুব কথার মন্ত্রী গালি দেওয়ার মন্ত্রী এরাও কিন্তু এখন সুন্দর সুন্দর কথা বলছে সত্যি কথা বলছি আপনাকে যেন আরাফাত তাকে গালি দিত সবাই যে গভর্নমেন্ট তো সারাক্ষণ গালি দিত ওরে নাগরিক টিভিতে কিন্তু আরাফাত তথ্যমন্ত্রী হয়ে গেল সে কথা বলছে সুন্দর সুন্দর এই যে হাসান মাহমুদ উনি পররাষ্ট্রমন্ত্রী কি সুন্দর কথা বলছেন টাইসুট পরে ঘুরছেন উনারা কিন্তু গালের মন্ত্রী ছিলেন এক সময় অনেকে বলে কিন্তু আমাদের টকশো থেকে আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বিএনপি বা বিরোধী দলে এমন কোন লোক আসছে না যারা থিঙ্ক ট্যাঙ্ক বলেন অ্যাডভাইজার বলেন তারা কানেক্ট করতে পারবে দ্য ওয়ে ইট শুড বি। বিএনপি যে সমস্যাটা হচ্ছে বিএনপি চুজ এন্ড পিক করতে পারছে না বর্তমানে। যেমন ধরেন যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে হবে, রাইট ম্যান ইন রাইট প্লেস সেট আপ করতে হবে। জিয়াউর রহমান দেখেন আপনি আমরা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এমন প্রফেসর কোন শামসুল হক। সাজেশন কি আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেন আপনি যেহেতু লন্ডনে থাকেন আপনার নিশ্চয়ই কথা হয় আই এম শিওর আপনার সাথে কথা হয়। আমি তো আপনার টেলিভিশনের ইন্টারভিউর মাধ্যমেই অনেকগুলো বক্তব্য দিয়েছি। সেগুলো যদি গ্রহণ করতে পারতেন তাহলে ভালো হতো। এবং আমি যে কথাগুলো বলেছি সেই কথা তো আপনার অনেকেই এখন বলছেন। ২ নম্বর হচ্ছে জিয়াউর রহমানের ক্যাবিনেটে ওয়ান অফ দ্য বেস্ট ফরেন মিনিস্টার্স অফ বাংলাদেশ ছিলেন প্রফেসর শামসুল হক। তিনি সেদিন আলকুজ কমিটি থেকে শুরু করে আপনার প্যালেস্টাইন ইসরায়েল সমস্যার সমাধান থেকে শুরু করে ইরান ইরাক যুদ্ধ বন্ধ থেকে শুরু করে তিনি সেদিন যে ভূমিকা রেখেছিলেন তার ক্যাবিনেটে যারা যারা ছিলেন আপনার অল দ্য টপ ক্লাস মিনিস্টার্স সেখানে ছিলেন। এমনকি বেগম জিয়া যখন পরবর্তীতে ক্ষমতা আসলেন ৯১ সালের কথা বলছি, সেখানে আপনার সিম্পল মেজরিটি নিয়ে গভর্নমেন্ট এসেছিলেন। সেই গভর্নমেন্টটা ডিড ওয়েল, বেটার দেন দ্য ডেট অফ 2001 2006 মোর দেন 2000 মেজরিটি রিসিভ গভর্নমেন্ট যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বেগম জিয়ার ক্যাবিনেট মির্জা গোলাম হাফিজ ছিলেন মাইন্ড ইউ। সেখানে আপনার মজিদুল হক, বি চৌধুরী, মাজেদুল হক ইয়েস মুস্তাফিজ, কর্নেল মুস্তাফিজ, সালাম তালুকদার, সাইফুর রহমান, আপনার এই সমস্ত আপনার আমি কয়েকজন নাম শুধু স্যাম্পল হিসেবে বললাম। আর এখন যারা দাঁড়াচ্ছে বিএনপি ক্ষমতা না গেলেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং জনগণের সমর্থনের দিক দিয়ে বিবেচনা করলে টপ পলিটিক্যাল পার্টি। কিন্তু এখন আপনাকে তো জায়গায় জায়গায় সেট আপ করতে হবে, ভালো ভালো লোককে সেট আপ করতে হবে, জ্ঞানী লোককে সেট আপ করতে হবে, দেশ পরিচালনা করতে পারে এমন অভিজ্ঞতা সম্পন্ন লোককে সেট আপ করতে হবে। কিন্তু আশেপাশে যদি কোচে কাজের আসর বসিয়ে দেন আপনার একটা কথা আছে ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, গরু দিয়ে হাল চাষ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মোখলেসুর রহমান। আমি কয়েকটা সাজেশন দিচ্ছি আপনার মাধ্যমে এবং আপনার আমাদের টক শোর মাধ্যমে যে যেটা হলো হোয়াইট হাউসের পাশেই থাকি আমি আপনি বঙ্গভবনে ছিলেন ওইটাও কিন্তু হোয়াইট হাউস বাংলাদেশের ওকে এক্স্যাক্টলি। তাহলে আপনাদের ওখানে কি কোনো মানে আপনার সাথে বা রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করার দেখা করার বা ইমেল দেওয়া ফোন দেওয়া মেসেজ দেওয়ার অনেকগুলো ওয়ে ছিল রাইট? ইয়েস। এখন জনাব তারেক রহমান সে যেটাই বলুক কেউ বলে সাজাপ্রাপ্ত কেউ বলে প্রবলেম আর কেউ বলে এইটা কেউ বলে সিন্ডিকেট যারা আবদ্ধ না উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান নো ডাউট অ্যাবাউট ইট রাইট? ইয়েস এক্স্যাক্টলি।
এবং উনি সারা বাংলাদেশের আওয়ামী লীগ যেমন পপুলার, এখন তাদের অবস্থা খুব খারাপ, এত বছর ক্ষমতা থাকলে এমনি খারাপ হয়ে যায়, কিন্তু বিএনপি ইজ এ বিশাল দল, পপুলার দল, কিন্তু আপনি Yes, অস্বীকার করতে পারবেন না। এখন নির্বাচন দিলে যদি পুলিশ না থাকে বিএনপির সাথে পারা ডিফিকাল্ট হয়ে যাবে বলে agreed, মিডিয়ার agreed, ধারণা। agreed, এখন endorsed, এখন adopted. ওনার সাথে যোগাযোগ করার লন্ডনের, যদি কেউ কেউ বলে সিন্ডিকেট, ঠিক আছে মেনে নিলাম, কাউকে না কাউকে আমাকে কাজ করতে হবে, কিন্তু ওনার যে গত নাগরিক টিভিতে একটা ফুটেজ দেখলাম আমি নিজেও, প্রতিটা কোশ্চেন কিন্তু ভ্যালিড ছিল, কারণ ওনার একটা প্রাইভেট সেক্রেটারি দরকার, ওনার একটা পিএ দরকার, ওনার একটা ছোট্ট অফিস দরকার, বা ইমেল করতে পারে লোকজন ওনাকে, উনি ইমেলটা চেক করতে পারে, ইমেল তো বাইডেনও চেক করে, ওবামা চেক করে, ওয়াই নট হিম, যে উনি ঠিক আছে যারা দেখা করতে পারছেন না ইমেল মি, উনি সপ্তাহে একটু দেখলেন কারাগারে ইমেল করছে, ওখান থেকে তো উনি পেতে পারেন না অনেক কিছু। না, কিন্তু কথাটা হচ্ছে আমরাও অ্যাডভাইস দিচ্ছি। আপনি এখন এখন যে বক্তব্যগুলো দিলেন যে অ্যাডভাইস মূলক কথা, তো আমরা তো অ্যাডভাইস করছি, বাট আপনার আমরা মোটা অঙ্ক আমাদের টাকা না দিলে প্রফেশনালি যদি তারেক রহমানের সাথে আমরা দেখা না প্রফেশনালি করা কথা বলা যায়। দরকার। আমরা প্রফেশনালি কথা বলছি। অনেকে কথা বলার সময় গালাগালি করেন, অ্যাটাক করেন। নো নো নো, আমি কখনো, We are not আমার using কথা, this. আমার কথা হলো Agreed. যে আপনি যদি কেউ কেউ, আমি নাম বলছি কয়েক একটু আগে নাম বললাম, বা যারাই আছে ওনার পাশে সিন্ডিকেট বলি আর যাই বলি বা অ্যাডভাইজার বলি বা অ্যাসোসিয়েট বলি, ওনারা পয়সা ছাড়া কাউকে দেখা করতে দিচ্ছে না। আর লন্ডনে মুখলেস ভাই, আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, বিকজ আমি ওই সময় দেখেছি আপনার কি সিচুয়েশন গেছে, আপনাকে মেরে Right. ফেলতো ওরা, ওকে, আপনি যে আমাকে বেঁচে শুনেন, আছেন আল্লাহর আমি রহমত। আপনাকে আমি তাহলে এই প্রসঙ্গে বলি, আমাকে আমি আমি একটা কথা বলে নেই, আপনার যে ওনার কাছে মিলিটারি টাকা না দিয়ে কেউ দেখা করতে পারে না। আর মিলিটারি লন্ডনে সেক্রেটারি যাওয়া শোনেন না, ঘোষণা লন্ডন দিয়েছিলেন যাওয়া 15 দিন মানে আগে 111 লন্ডন 15 দিনের যাওয়া ঘোষণা মানেই এমপি 111 নমিনেশন পেয়ে যাওয়া, এবং না উনি না কিছু কিছু লোক আছে যাদের মাধ্যমে ওইসব ডিস্ট্রিক্ট জেলাগুলোতে সাধারণ ত্যাগী নেতা কর্মীরা অতিষ্ঠ। ওয়াই? তারেক রহমান নিড টু সি, উনি স্মার্ট, হি নিড টু সি এন্ড চেক দোজ। এখন সোশ্যাল মিডিয়াতে সব জানা যায়। উনি আমাকে বলেছিলেন এট হিজ রেসিডেন্স, আমি আবারও রিপিট করি, যে তখন 14 সাল বা 15 সাল বা 16 সাল, উনি বলেছেন আমি পিন ড্রপটা পর্যন্ত জানি তোমাদের ওখানে কি হয়। তাহলে মোখলেস ভাই, আমার শ্রদ্ধেয়, আপনি একটা রেসপেক্টেড বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা, যদি উনি সবই জানেন, অ্যাকশনে যাচ্ছেন না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? ওনাকে ভয় দেখাচ্ছে কে? উনি যদি দেশের রাষ্ট্রনায়ক হতে চায়, ওনাকে ভয় টয় ভেঙে দিতে হবে না, মুখলেস এটা তো ভাই। ভয়ের ঊর্ধ্বে উঠতে হবে। ভয়কে জয় করতে হবে, ওনাকে ভয়ের ঊর্ধ্বে উঠতে মালয়েশিয়া, হবে। আমি গত ডাকসুতে বলেছি, নাগরিক টিভিতে বলেছি, ওনাকে মালয়েশিয়া গিয়ে ৫, ৭, ১০ লাখ লোক নিয়ে একটা জনসভা করতে হবে, যে ওনার বিরোধী দলকে না, কাঁপাতে দিতে হবে। ভয়কে জয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে আল্লাহকে হবে। ভয় করতে হবে। যেমন ধরেন আপনি যারা বললেন, আমি তো এক্সটেনশন লাইফে আছি। 111 15 দিন আগে এমএসপি বলে দিয়েছেন, একজন মেজর বলল যে এ আপনাকে মারা হবে স্যার। আপনি মারা পড়বেন। You will be assassinated. This is black and white না, history না, আপনি তো হায়াত আল্লাহ documented. রেখেছে। আপনি আপনি তারপরে ওইসব আল্লাহ বলবেন, তাআলা আপনি হায়াত কথা না। রেখেছেন। আমাকে টাচও করতে পারেন, আমাকে অ্যাটাক করার জন্য চেষ্টা করা হলো 26শে ফেব্রুয়ারি 2007 মগবাজারে নজরুল শিকালের সামনে, এবং 7ই সেপ্টেম্বর 2007 বাইতুল মোকাররম খতিব মাওলানা উপযোগী জানাজার সময় ওখান থেকে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করা হলো। বঙ্গভবনে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল আমাকে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। তারা বলছে এই স্যারকে আমরা টাচ করতে পারবো না। এনিওয়ে, তো আল্লাহ তাআলা যাও কাউকে রাখে আল্লাহ মারে কে? ভয় তো করতে আল্লাহকে, আর কাউকে তো ভয় করার দরকার নাই। ভয় যদি ওইটা আল্লাহকে ভয় করা হয়, সৎ কাজ করতে, সত্য কাজ করতে, সঠিক কাজ করতে কোনো অসুবিধা হয় না। আমি আহ্বান জানাবো, জীবনটা আমাদের ক্ষণিকের। খুব যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। এটাকে মাথায় রেখে ভালো কাজ করার জন্য বা সৎ লোকের সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের এই কাজটা করতে হবে। এটা করতে গেলে এই ভয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এইখানে সিন্ডিকেটকে ভয় পেতে হবে কেন? সিন্ডিকেট থাকবে কেন? Why there should be a syndicate? There must not be a syndicate working or in function here and there in country or home or abroad. সেই জন্য দেখেন, এই যে আপনি আপনি সঠিক ভূমিকা নিতে চমৎকার হবে। আপনি বোল্ড একটা শুরু দিলেন যে সিন্ডিকেট মাস্ট বি স্টপ। আপনি শুনেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বর্তমান, বেনজির বলেন, আজিজ বলেন, তারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগ করে দিছে, বা তারা পালিয়ে গেছে, বাট তারা কিন্তু ওদেরকে রাখে নাই। না, আপনাকে দেখতে হবে, তারা বলছে যে আমরা দুর্নীতিবাদ আগেরও মাফ করবো না, আমাদেরকেও মাফ করবো না। ভাই, তারা আইওয়াশ হলেও করছে তো। আইওয়াস হলেও করছে তো, আমি সেটাই বলছিলাম। তারা তো ওয়াই নট বিএনপি বা অন্যান্য বিরোধী দল যারা আছে, তারা কোনো Exactly, অ্যাকশন নাই। একই লোক একদম। 20 বছর 30 বছর ওই লন্ডনে যাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, মানে বাংলাদেশের ওনার চেয়ারম্যানের সাথে যারা আছে, তারা বহুদিন ধরে বসে আছে। অথচ যারা ওনার 111 এর সময় কাজ করলো, যারা এই যুক্তরাষ্ট্র সারা বিশ্বে যারা এই মঈনুদ্দিন ফখরুদ্দিন বিরুদ্ধে যারা খাটলো,
প্রত্যেককে সাজা দেওয়া হয়েছে, একটি লোককে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, টেলিভিশন এসে বলতে পারবে না ওয়াই মিস্টার এটা মুক্তিযোদ্ধা তো বেশি রহমান। দূরে যাওয়ার দরকার নাই। আপনি যেটা বলছেন বেশি দূরে যাওয়ার দরকার নাই। জিয়াউর রহমানের কাছে যদি আমরা যাই, একজন মন্ত্রী, নাম বলবো না আমি, তিনি সাকুরাতে বসে, শাহবাগে সাকুরাতে বসে দুপুরবেলা ৩টার দিকে উনি একটু পানীয় পান করছিলেন, আর শশা, আপনার ওই পনির টনির এগুলা খাচ্ছিলেন। তো কিছুক্ষণের মধ্যে ওনার সিকিউরিটি গানম্যানরা বাইরে দাঁড়ানো ছিল, উনি দেখে খাচ্ছিলেন, এবং টেলিভিশনে ৩টার একটা খবর হচ্ছিল। এই খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি অমুক ওনার অনুক উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। এই নির্দেশ মানে উনি অবিলম্বে ওখানে থাকা অবস্থায় উনি ওখানে থাকা অবস্থায় ওই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে, এবং ওখানে বসে তিনি খবরটা নিজে নিজে দেখছিলেন। দেখার পরে কিছুক্ষণের মধ্যে ওয়্যারলেস মেসেজ চলে আসাতে বাইরে থেকে পুলিশ এসকর্ট যারা ভিতরে আসলো, এসে ওনাকে স্যালুট দিল। স্যার, আপনি তো এখন আর মিনিস্টার নাই, তো কিছু মনে করবেন না স্যার, আমাদের দায়িত্ব হচ্ছে এতদিন আপনার সঙ্গে স্যার চাকরি করেছে, আপনাকে আপনার বাসায়, মিন্টু রোডের বাসায় আপনাকে আমরা দিয়ে আমরা। তাহলে কি আপনি এই একটা চমৎকার তথ্য আজকে উপস্থাপন করে দর্শকদের জানালেন এবং আমিও জানলাম। এবং এরপরে তাহলে শোনেন, তাহলে কি এখন ওই সিন্ডিকেট যদি উনি দেখে থাকে যে ওরকম সাকুরের মতো কোনো ঘটনা উনি ওনার চোখে অনেক তারেক রহমান ভেরি স্মার্ট চোখে পড়ে, তাহলে কি ওরাও আপনার এই টকশো শেষ হওয়ার আগে ওরাও ফোন করে বলবে যে আমরা পদত্যাগ করলাম? তারেক রহমান তাদেরকে বের করে দেওয়ার আগে আমি আপনাকে বলছি তাদের উচিত পদত্যাগ করে চলে যাওয়া, যে ওনাকে সেভ করো। এখন বিষয়টা হচ্ছে, আমি একটা কথা চালু আছে যে আমাদের দেশের মানুষের ওনাকে সেভ করলে মামুন 17 বছর জেলে থাকে না, সাধারণত ওনাকে সেভ করতে হবে। উনি জিয়াউর রহমান খালেদা জিয়ার ছেলে। আমাদের দেশের লোকেরা পদত্যাগ করে না, মল ত্যাগ করে। আমি বলবো আজকের অনুষ্ঠান থেকে যারা দেখছেন বা দেখবেন, আমাদের ওই সিন্ডিকেটরা ওইগুলা খুব দেখছে এখন টকশোগুলা, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিই এগুলা। ওদেরকে বলবো অনতিবিলম্বে, অনেক নেতা কর্মীরা ভয়ানক ইমেল ফ্যাক্স ট্যাক্স করছে যে তারা যেন পদত্যাগ করে তারেক রহমানকে সেভ করে চলে যায়। দেয়ার আর বিলিয়নস অফ পিপল, তারেক রহমানের আশেপাশে হাজারো লোক আছে যারা প্রকৃত আমাদের তো আসলে ভাবে তারা অ্যাডভাইস করতে পারবে। কারো প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, আমরা কারো প্রতি অন্য বিরাগের বশবর্তী হয়ে কথা বলছি না। বিষয়টা হচ্ছে দেশ এবং জাতির স্বার্থে। আপনার এমনও শুনেছি যারা তারেক রহমান নামে বাড়ি কিনেছে ওই সিন্ডিকেট, তারেক রহমান নামে লন্ডনও বাড়ি কিনেছে, প্রমাণ আমি পাইনি এখনো, পেলে তো আমরা ছেড়ে দিব। একটা কার্ড পেয়েছি আজকে শেষের দিকে অনুষ্ঠান, আমার কাছে এসেছে আমাদের টেলিভিশন এবং পত্রিকা, আমার বাংলাদেশের পত্রিকাতে আমরা ছাপাবো এবং টেলিভিশনে যাচ্ছে, আজকে নাগরিক টিভি দেখাতে পারে বা দেখে বলেছে যে জুম খোকন, যে আনোয়ার খোকন, সে ফরওয়ার্ড করছে হুমায়ুন কবিরের কার্ড, ব্লু কার্ড আমার কাছেও আছে, আমি আজকে অনুষ্ঠান দেখাচ্ছি না, এটা সিকিউরিটি রিজনের জন্য, অন্য আউটলেট দেখানোর পর আমি এটা আমরা দেখাতে পারবো। ওয়াই যে আনোয়ার খোকন নিজে টাকা নিয়ে ঝামেলা পড়েছে বোধহয় রিয়া টিয়া নিয়ে, এখন টাকা নিচ্ছে, পাঠাচ্ছে ইউরোপের সব নেতাদের কাছে, একটা বিরাট লিস্ট তথ্য প্রমাণ সহ, যে খোকন, জুম খোকন টাকা নেওয়ার জন্য কার্ড পাঠাচ্ছে, হুমায়ুন কবিরের কার্ড সারা ইউরোপ জুড়ে, সারা আমেরিকা জুড়ে। ওয়াই মুখলেস ভাই, আপনি আমার নেতাকে বা আমাদের নেতাকে বলবেন? আমি তো একটা আদর্শের লোক, আমি বলে ফেলছি আমি কোন কল করি, কিন্তু এটা অ্যাডভাইস দিতে হবে যে এই ক্রেডিট কার্ড উনি খুব সেন্সিটিভ, এগুলো জানলে কিন্তু উনি, এবং ওনার বাসাতে ওগুলো পৌঁছেছে বলে আমাদের কাছে খবর আছে, ওনারা এভিডেন্স চায়, এভিডেন্স দেওয়ার পরেও ওনাদেরকে সরায় না। আমার কথা হলো যারা আছে তাদেরই সরে যেতে বলবো আমি টকশো থেকে। আমরা চাই তারেক রহমান একটা ভালো জাতীয়তাবাদী দলটাকে ভালোভাবে লিড দেও, এবং আওয়ামী লীগ তো আওয়ামী লীগের মতো দেশ চালাচ্ছেই। আজকের অনুষ্ঠানে আপনি দর্শকদের কিছু বলবেন কিনা? আমাদের প্রায় 2 মিনিট সময় আছে। আমাদের রিপাবলিক অফ বাংলাদেশ, আপনি একটু 2 মিনিট দর্শকের উদ্দেশ্যে বলুন। আমি দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, মিলেনিয়াম টিভির প্ল্যাটফর্ম থেকে, যে আজকে আমাদের বাংলাদেশের সামনে অনেক দুর্যোগ ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি, অনেক অশনি সংখ্যা দেখতে পাচ্ছি। আজকে গণতন্ত্রহীনতা আমাদের একটা বড় সমস্যা। বাংলাদেশে গুম খুন লুটতরাজ দুর্নীতি এগুলো ইচ্ছা মতো চলছে, কোনো চেক অ্যান্ড ব্যালেন্স বাংলাদেশে নাই। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র আজকে একগুঁয়েমির মধ্যে আছে এবং তারা কোনো দুর্নীতির বিচার করছে না। জেনারেল আজিজ, পুলিশের আইজি বেনজির আহমেদ সহ তাদের বিরুদ্ধে নিউজ ছাপা হচ্ছে, তাদের বিরুদ্ধে এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সত্ত্বেও তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো অ্যাকশন নিচ্ছে না। দুর্নীতি দমন কমিশন একটা টুথলেস একটা অর্গানাইজেশন হয়ে গেছে এবং দন্তহীন বাঘ, এভাবে তারা কাজ করছে। বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছু এমবেডেড হয়ে গেছে। আজকে এই রাষ্ট্র ব্যবস্থাকে খুল নলচে বদলাতে হবে, একটা বিপ্লব করতে হবে।
রিভলিউশন করতে হবে এবং এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থা এইভাবে চলতে পারে না। আজকে দুর্নীতির মহোৎসব চলছে, দুর্নীতির নামে উল্লাসের নৃত্য চলছে আজকে। বাংলাদেশে যারা দাঁড়াচ্ছে সেটা বাংলাদেশে আজকে আমার মাথা হেড হয়ে যায়। বিদেশে আমরা চলি, বিভিন্ন জায়গায় একাডেমিক, ডিপ্লোমেট, গভর্নমেন্টের লোকজনের সাথে আমরা বসি, পার্লামেন্টের লোক যারা আছেন তাদের সঙ্গে আমরা বসি এবং সেখানে এই সমস্ত কথা আলোচনা হয়। আজকে বাংলাদেশ তো 1971 সালে এসব মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন করেছি এই দেশটাকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত রাখার জন্য। আমরা এই দেশে গণতন্ত্রের জন্য লড়াই করে 1990 সালে বিজয়ী হয়েছি এবং দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত এই কথাগুলোর মাধ্যমে আজকে আমরা এবং এটা করার জন্য এখন আমরা এই কথাই বলে যাচ্ছি। এরপরে 111 এর মাধ্যমে আজকে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এর থেকে আমাদের পরিত্রাণ করতে হবে। 111 is not a day. It's a cult. Started from আমরা একেবারে শেষে আমাদের নিউজে চলে যাবে আমাদের পোর্টাল। একেবারে শেষ মুহূর্তে আপনাকে বিশেষ ধন্যবাদ। আজকের মিলেনিয়াম টিভির চমৎকার আয়োজন আলাপনে আমরা এখানে শেষ করছি দর্শকরা। আগামী শনিবার আবারও 12টায় এবং যুক্তরাজ্যের সময় বিকাল 5টা এবং বাংলাদেশ সময় রাত 10টায় আমরা আবার আসবো। আমাদের সাথেই থাকুন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।